স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নরম ওষ্ঠজোড়ায় আঙুল স্পর্শ করতেই মাথা ঠেকালো হুমায়রার কাঁধে। উষ্ণ নিঃশ্বাস চামড়া চিরে যাচ্ছে। মুখের উপরের ওড়নাখানা অবহেলায় ফেলে দিল মাটিতে। তারপর মুখ গুজল তার বক্ষস্থলে। হাতের বাঁধন দৃঢ় হলো। ফাইজানের অস্বাভাবিক আচরণে হুমায়রা বিস্মিত হলো। তার শরীর কাঁপছে ঈষৎ। হুমায়রা কিছু শুধাবার আগেই সে ভরাট গলায় বলল, আমি কল্পনাও করতে পারছি না চামেলির জায়গায় তুমি থাকলে কি হতো। আমি হয়তো পাগল হয়ে যেতাম। পরদিন পত্রিকায় লেখা হতো প্রাক্তন এমপি ফাইজান ইকবাল ভোটের টেনশনে পাগল হয়ে গেছে, কিন্তু তারা তো জানতো না সে তার বউয়ের চিন্তায় পাগল হয়ে গেছে। আপনি আমার চিন্তায় পাগল হয়ে যেতেন? হুমায়রার প্রশ্নে মুখ তুলে চাইল ফাইজান। বাচ্চাদের মতো শুধালো, বিশ্বাস হয় না? আহা, পাষণ্ডী একটা। আমি না, সেটা আপনি, অনুভূতিহীন পাষণ্ড। কিন্তু এই পাষণ্ড তোমাকে অনেক ভালোবাসে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি তোমাকে এত ভালোবাসি। এতটাই এখনো বিশ্বাস হয় না। হুমায়রা মৃদু হাসল। আলতো হাতে স্পর্শ করল ফাইজানের মুখশ্রী। ফাইজানকে অবাক করেই তার কপালে ছোঁয়ালো নরম অধৈর্যরা। হুমায়রার এমন কাজে বিস্মিত নয়নে তাকিয়ে রইল। তার বিস্ময় আকাশ ছুলো যখন ব্যাঘ্র হুমায়রা তার ওষ্ঠদয়ে নিজের দখল জমালো। উষ্ণ রক্তের শিহরণ বিস্তৃত হলো শরীর জুড়ে। অব্যক্ত মাদকতায় নিজেকে হারালো ফাইজান। শিরায় শিরায় প্রেম নামক অপদার্থ শব্দটি মিশে গেল নির্লজ্জভাবে। ডান হাত চলে গেল হুমায়রার ঘন কেশের ভেতর। শক্ত আলিঙ্গনে আবদ্ধ হুমায়রাকে আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরল। মুহূর্তটা নিশাতুর। শীতল বাতাসের স্পর্শে উড়ছে হুমায়রার অবিন্যস্ত কেশ। পেলব শরীর কাঁপছে শিহরণে। তবুও কি মারাত্মক সাহসী পদক্ষেপ! মায়াবিনীর মুখশ্রী জুড়ে প্রেমাসক্ত আভা। পুরুষালী সত্তা সেই আভায় মত্ত হলো বিশ্রীভাবে। চিৎকার করে বলল, এই মানবীকেই চাই, পুরো দস্তর চাই। চিকন নরম ঠোঁটজোড়ার সুধা পান করা যখন শেষ হলো তখন খেয়াল করল কিশোরী কাঁপছে এখনো। টলমলে চোখ জোড়ায় নোনা জল। মৃদু স্বরে বলল, আমারও ভয় হয়, হারানোর ভয় আমাকেও গ্রাস করে। মেয়েটি আদুরে মুখখানার ফেল ফেলিয়ে চেয়ে রইল ফাইজান। হুমায়রা কাঁদছে, তাও তার জন্য। এক অদ্ভুত আনন্দ অনুভূত হলো। কি অদ্ভুত এই চেতনা! প্রফুল্ল স্বরে শুধালো, তুমি কাঁদছো কেন হুমায়রা? কেউ যদি আপনার ক্ষতি করে, শত্রুর তো অভাব নেই। অশ্রুসিক্ত চোখ জোড়ায় চুমু খেলো ফাইজান। গাঢ় স্বরে বলল, আমি খুব খারাপ মানুষ, আমার জন্য কেঁদো না। হুমায়রার কান্নার বেগ বাড়ল। তার অশ্রুগুলো শুষে নিল ফাইজান। আদরের স্রোত বাড়ল। নিস্তব্ধ রজনীতে হুমায়রাকে পাবার নিষিদ্ধ আকাঙ্ক্ষারা হানা দিল মস্তিষ্কে। ভালোবাসার কাল বৈশাখের ঝড় আছড়ে পড়ল তৃষিত হৃদয় জোড়ায়। নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হলো ফাইজানের নগ্ন পিঠ। আজ হুমায়রাও নিজেকে সমর্পণ করল তার প্রিয়তমের নিকট। রাত ঘন হলো, সেই সাথে হৃদয়ের প্রাচীরের দ্বিধাগুলো চূর্ণ বিচূর্ণ হলো প্রেমের আঘাতে। শিশির বিন্দুতে রোদের ঝলক প্রতিবিম্বিত হচ্ছে। ঘুমন্ত কিশোরী ফাইজানের বুকে কবুতরের ছানার মতো ঘাপটি মেরে শুয়ে আছে। ফাইজান নির্নিমেষ চোখে তার পানে চেয়ে রইল। তারপর স্মরণ হলো যুদ্ধের শঙ্খধ্বনি বেজে গেছে। এখন প্রস্থান করতে হবে। গাঢ় চুম্বন আঁকলো ঘুমান্ত হুমায়রার কপালে। ফিস ফিসিয়ে বলল, তোমাকে ছেড়ে যাবার ইচ্ছে নেই, তবুও নিষ্ঠুর আমাকে যেতে হচ্ছে। কথা দিলাম এই রিক্ততা আবার পুষিয়ে দেব। হুমায়রার যখন ঘুম ভাঙল তখন পাশের স্থানটি ফাঁকা। শীতল। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। মানুষটি আবার তাকে একা ফেলে চলে গেছে। বিকেলের শেষ প্রহরে ভোটদান অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। ফাইজান ভোট দিতে গিয়েছিল 10টা নাগাদ। ছেলেপুলেরা সব কেন্দ্রের বাহিরে কর্মরত। তাদের শানিত নজর তককে তককে আসে। ভোট গণনা শুরু হবে। শেষ মুহূর্তেই সব এলোমেলো হয়ে যায়। ফাইজান যখন ভোটদানে এসেছিল ঠিক সেই মুহূর্তে কেতাব চৌধুরীও প্রবেশ করেছিল। ফাইজান তাকে দেখে সালাম দিল, কিন্তু ভরাভরের মতো সেই সালামকে অগ্রাহ্য করল সে। প্রবীণ শানিত নয়ন এক নজর দেখল, তারপর পাশেই থুথু ফেলল। ফাইজানকে অপমান করার নোংরা চেষ্টা। ফাইজানের হাসি পেল। এমন কাজ হর হামেশাই তিনি করেন। ফাইজান নিজে থেকেই শুধালো, কেমন আছেন?
শ্লেষা মিশ্রিত কণ্ঠে কেতাব চৌধুরী উত্তর দিলেন, আমার ভালো থাকা কি তোমার সহ্য হবে? ছি, আমি আবার প্রতিদ্বন্দ্বী। আপনার ভালো থাকা আমার কাম্য। ন্যাকামি না। কেতাব চৌধুরীর মুখের ভাষা খুব বাজে, তবুও ফাইজানের মুখে শান্ত হাসি ভৎসনার স্বরে বলল, চাচা, বয়স হয়েছে, এত মেজাজ ভালো না, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আপনার উচিত প্রাণ খুলে হাসা। হাসা কিন্তু এক প্রকার ব্যায়াম। ফাইজানের কথাটা শেষ হবার পূর্বেই তিনি মুখে ভেঙচি কেটে চলে গেলেন। ফাইজানের চোখ জোড়া হাসছে। নাদিমকে শীতল স্বরে বলল, এবার ছাড় দিবি না, বাকিটুকু সামলে নিব। ভোট গণনার শেষ মুহূর্ত, টান টান উত্তেজনা। কেতাব চৌধুরীর লোকেরা প্রস্তুত ব্যালট চুরি করার জন্য। নির্বাচন কমিশনারের একটি অফিসারকে টাকা দেওয়া হয়েছে। কেন্দ্রের ভোট চুরি করা প্রয়োজন, কারণ ভোটের ফারাক আকাশ পাতাল। ফাইজানের ছেলেরা তখন অন্যমনস্ক চা সিগারেটের গোলে গল্প করছে। অমনি অতর্কিতে আক্রমণ করে বসল। সুযোগ বুঝে ভেতরে চলে গেল কেতাব চৌধুরীর লোকেরা। একে একে সিল দেওয়া শুরু হলো। তখনই ভরাট গলা কানে এলো, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পেছনে পুলিশের লোক, অথচ সকলের কাছে টাকা পৌঁছেছে। ব্যালট চুরি, জালিয়াতি ভোটের জন্য গ্রেফতার হলো 10 জন। বাকিরা পালালো দ্বিতীয় দরজা দিয়ে। নির্বাচন কমিশনের অফিসারও ধরা খেল। ফাইজান তখন অলস ভঙ্গিতে চা খাচ্ছে। তার সম্মুখে ফরিদ বসে আছে। কর্কশ ধ্বনিতে ফোনটা বাজছে। নাদিম ফোন করেছে। ফোনটা ধরতেই সে বলল, ফাইজান ভাই, কাজ শেষ। ফাইজানের ঠোঁটে জয়ের হাসি। ফরিদ বিস্মিত স্বরে শুধালো, হাসছো কেন? একটু টিভিটা চালাও তো। টিভি চালাতেই নিউজের হেডলাইন হলো এই গ্রেফতার। ফরিদ মিহিস্বরে বলল, চাল ভালো চেলেছো বলতে হবে। বড় ভামটার সাহস বেড়েছিল। নতুন এমপি সাহেব ভাষণ রেডি? 3 সপ্তাহ আগে থেকেই। ফরিদ হাসল। ফাইজানের মস্তিষ্ক বোঝা খুব জটিল। এই পরিকল্পনাটা ফরিদকে সে জানায়নি। ওদিকে গ্রামের একটি কেন্দ্রও কেতাব চৌধুরী জিতল না। একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাইজান বিজয়ী হলো। ফাইজান ভেতরে হাঁক দিল, এমপি সাহেবা, এমপি সাহেবা। হুমায়রা ভেতর ঘর থেকে বেরিয়ে এলো। বিস্মিত স্বরে বলল, আমায় ডাকছেন? আগে বলুন। আপনার স্বামী জয় করেছে, সেই উপলক্ষে আজ ভুরি ভোজ হবে। রান্নাটা কিন্তু তুমি করবে। ঘোষণা তো হয়নি। কিন্তু তোমার বরই জিতবে। হুমায়রা কথা বাড়ালো না। সে ভেতরে চলে গেল। ফরিদ তখন বলল, থানার ছেলেটা কি হবে? সাক্ষী দিলে বেঁচে যাবে, নয়তো জেলে কখন কি হয় কে জানে। ফরিদ থমকে গেল। কিছুক্ষণ পূর্বের নরম মানুষটি কোথাও যেন হারিয়ে গেল। ফাইজানকে বোঝা সত্যিই দায়। এলহার মুখখানা রক্তশূন্য হয়ে আছে। অকস্মাৎ খবরে কিছুটা নড়বড়ে হয়ে আছে ভেতরটা। খবরটি অত্যন্ত আনন্দের, কিন্তু আনন্দটা ঠিক উপলব্ধি করতে পারছে না এলহা। হয়তো প্রস্তুত ছিল না তাই। তার হাতে একটি রিপোর্ট। সে মা হতে চলেছে। রিপোর্টটি ঘণ্টাখানেক পূর্বেই পেয়েছে। বেশ কয়েকদিন যাবৎ বেশ খটকা লাগছিল তার। মাসিক মিস হয়েছে প্রায় 2 মাস। ব্যাপারটি প্রথমে আমলে না নিলেও বেশ কয়েকদিন যাবৎ শরীরটা ভালো নয়। প্রায় দুর্বল লাগছে, খাবারে অরুচি হচ্ছে, বমি বমি ভাব। রাশাদ ব্যাপারটি নিয়ে বেশ উত্তেজিত হলে ইলহা তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করলো, কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই রইল। তাই গতকাল হসপিটালে এসে ইউরিন অ্যান্ড ব্লাড টেস্ট করালো। আজ সেই রিপোর্ট তার হাতে। অনাকাঙ্ক্ষিত এই পাওয়ায় স্বাভাবিক হতেই সময় লাগলো। যখন স্বাভাবিক হলো তখন মাথায় প্রথম এই চিন্তাটি আসলো, তা হলো তারা কি সত্যি প্রস্তুত? এলহা রাশাদের বিয়ের সময়কাল খুব কম। তার থেকেও যেটা মুখ্য তা হলো তাদের অর্থনৈতিক অবস্থা। আয়ক্ষম ব্যক্তি বলতে ঘরে এখন রাশাদ এবং এলহা। একা রাশাদের পক্ষে 5টি প্রাণের ভরণ পোষণ করাটা কতটা কষ্টের সেটা এলহা জানে। এখন একজন সদস্য বাড়ছে, খরচা আরও বাড়বে। কিন্তু এলহা এমন অবস্থায় কি সে প্রতিদিন এতটা পথ জার্নি করে চাকরিটা করতে পারবে? রাশাদ কি সেটার অনুমতি দেবে? যদি না দেয় তবে চাকরি ছেড়ে দিতে হবে এলহার। তখন রাশাদের উপর চাপটা আবার বেড়ে যাবে। লোকটা সারাদিন পরিশ্রম করে যেন ঘরের কারোর অভাব না থাকে। সে প্রকাশ না করলেও তার চটি ক্ষয় হওয়া পরিশ্রমটি দৃষ্টি এড়ায় না ইলহার। দিন শেষে ক্লান্ত শ্রান্ত মুখে মলিন হাসি আঁকিয়ে বলে,
সব কিছু মিলিয়ে দ্বিধায় পড়ল ইলহা। তার ভেতরের তাদের প্রণয়ের অংশ বাড়ছে, ফলে ইলহা খুশি হতে চাচ্ছে, কিন্তু অবান্তর অর্থনৈতিক চিন্তাগুলো তাকে ভীত করছে। এর মাঝেই ফোনটা বেজে উঠল। ফোন স্ক্রিনে রাশাদের নামটা ভেসে উঠল। ইলহা দীর্ঘশ্বাস ফেলে ফোনটি রিসিভ করলো সে। হ্যালো। ইলহার হ্যালো বলার সাথে সাথে ওপাশের মানুষটি প্রশ্ন ছুড়ল, কিছু হয়েছে? কেন? আপনার কণ্ঠ শুকনো লাগছে, সত্যি করে বলুন তো কি হয়েছে? রাশাদের কথাটা শোনা মাত্র মৃদু হাসি অঙ্কিত হলো ইলহার ঠোঁটে। মানুষটিকে কিছু না বললেও কিভাবে যেন সব বুঝে যায়। ইলহার দ্বিধার মেঘ কিছুটা হলেও সরে গেল, উন্মোচিত হলো আশার কুসুম প্রভা। স্মিত স্বরে বলল, আপনাকে কিছু বলার আছে। কি? ফোনে বললে আমি আপনার মুখভাব দেখতে পারবো না, তাই কথাটা আমি সামনাসামনি বলবো। আজ তাড়াতাড়ি আসবেন, কেমন? রাশাদ মৃদু হাসলো, গাঢ় গলায় বলল, আমি অপেক্ষায় থাকলাম, কিন্তু অপেক্ষার ফলটি খুব মিষ্টি হয়। আয়নার সম্মুখে তৈরি হচ্ছে ফাইজান। শপথ গ্রহণের সময় চলে এসেছে, আজ রাতে শপথ গ্রহণ হবে। আগামী সপ্তাহ দুয়েক সে ঢাকাতেই থাকবে। হুমায়রা আয়নার মধ্যে দিয়ে স্বামীকে দেখছে। মানুষটিকে ছাড়া আগামী 2 সপ্তাহ তাকে থাকতে হবে। ব্যাপারটি কিছুদিন আগেও এতটা পীড়াদায়ক ছিল না, কিন্তু আজ মন আকাশে মেঘ মেদুরের ঘন ঘটা চলছে। মানুষটাকে দৃষ্টির বাহিরে যেতে দিতে মন চাইছে না। ব্যাপারটি হাস্যকর খানিকটা, কিন্তু নিতান্ত সত্য। মুজিব কোটের বোতামটা লাগাতে লাগাতে ফাইজান আর চোখে একবার হুমায়রার পানি চাইল। সকাল থেকে মেয়েটির মুখখানায় আশারিয়া মেঘ জমেছে, হাসি খানাও কৃত্রিম। ব্যাপারটি বিচিত্র লাগছে ফাইজানের, কারণ মেয়েটি তার ব্যাপারে এতকাল কেবলই ছিল নির্লিপ্ত। মেয়েটি আদপে তাকে ভালোবাসে কিনা ব্যাপারটি নিয়ে সন্দিহান সে, তবুও তাকে নিজের বিছানো মায়াজালে আটকে রাখতে চায়। তার ধারণা এই নির্বিকার নারীর হৃদয়ে তার স্থান এক না এক সময় হবেই। আয়নার ভেতর থেকেই স্মিত স্বরে শুধালো, তোমার কি বাড়ির জন্য মন খারাপ হচ্ছে? কথাটা শোনা মাত্র চমকিত হলো হুমায়রা। অবাক স্বরে বলল, না তো। তাহলে মুখের ঘন্টায় 12টা কেন বেজে আছে? হুমায়রা এবার চুপ করে রইল। ফাইজান জানে মেয়েটি খুব কথা বলে না, তাই নিজ থেকেই বলল, আমি তোমার ভাইজানকে বলে দেব যেন তোমাকে ওখানে নিয়ে যায়। একা যাবার চেষ্টা করো না, পারলে মাকেও নিয়ে যেও। টেস্ট পরীক্ষা তো আগামী সপ্তাহেই, একেবারেই বই খাতা নিয়ে যেও, কেমন? কথাটা বলেই দরজার দিকে পা বাড়াতেই হাতার ঈষৎ অংশ টেনে ধরল হুমায়রা। মৃদু স্বরে বলল, আপনাকে যেতেই হবে, তাই না? কথাটার মাঝে এক অদ্ভুত মায়া ছিল। ফাইজান নিমেষ চোখে তাকিয়ে রইল। তার হৃদস্পন্দন বেড়ে গেছে, নিউরনের আন্দোলন পুনরায় সচল হয়েছে যেন। রক্তকণার গতি ত্বরান্বিত হয়েছে। কি থুলথুলে আবদার! এমন আবদার করলে কি তাকে ছেড়ে যাবার ইচ্ছে হয়? ফাইজানের পা থেমে গেল। এক বিচিত্র আনন্দ হচ্ছে। হুমায়রার মুখোমুখি হয়ে মাথাটা ঠেকালো ঠিক হুমায়রার কাঁধে। উত্তপ্ত নিঃশ্বাস ফেলল কিছুক্ষণ। দুটো মানবীর মাঝে কোনো কথা হলো না। অবশেষে নীরবতা ভেঙে বলল, আমি যে জনগণের প্রতিনিধি, আমি চাইলেও আমার পুরোটা সময় আমি তোমাকে দিতে পারবো না। তবে এইটুকু প্রতিশ্রুতি দিব, আমার হৃদয়ের মালকিন শুধুই তুমি থাকবে। আমি খুব দ্রুত ফিরব, তুমি চিন্তা করো না। আমার হুমায়রাকে দেখে রাখবে, সেবারের মতো পাগলামি করবে না। আপনিও আমার নেতা সাহেবকে দেখে রাখবেন, আমি তাকে অক্ষত চাই। ফাইজানের ঠোঁটে প্রশস্ত হলো মিষ্টি হাসি। মুখখানা তুলে উষ্ণ চুমু আঁকলো হুমায়রার কপালে। তারপর বের হলো নিজ গন্তব্যে। হুমায়রা ছাদ থেকে দেখলো তার চলে যাওয়া একটা সময় গাড়িটা দৃষ্টির বাহিরে চলে গেল। হুমায়রা খেয়াল করলো তার স্বচ্ছ চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গিয়েছে, এক ফোঁটা চোখের জলও গড়িয়ে পড়ল। সে মানুষটির প্রেমে পড়েনি, সে ফাইজানে আসক্ত হয়েছে। এ এক তীব্র আসক্তি, নেশার আসক্তির ছেড়ে ভয়ঙ্কর এই আসক্তি। এটা মায়ার আসক্তি। এই আসক্তি কাটানো অসম্ভব। চামেলির অবস্থা তুলনামূলক ভালো, ধীর গতিতে হলেও সে সেরে উঠেছে। একটু একটু করে সে সুস্থ হচ্ছে, এখন কথা বলতে পারে। শরীফা এবং হুমায়রা গেল তাকে ভিজিটিং আওয়ার্সে দেখতে। ডক্টর বলেছে 1 সপ্তাহ হসপিটালেই থাকুক। হুমায়রা নিজ হাতে স্যুপ আর ঝাউ রেঁধে এনেছে। চামেলি হাসপাতালের খাবার খেতে পারে না। তার ভাষায়
তেল নাই, নুন নাই, মাটি না ভাত, বুঝাই যায় না। হুমায়রা তাকে নিজ হাতেই খাইয়ে দিল। চামেলি খুশি দেখে কে, তার চিকিৎসার কোনো ঘাটতি রাখেনি ফাইজান। সব দিক থেকে সব রকম সুযোগ সুবিধা। চামেলির কৃতজ্ঞতার শেষ নেই। খেতে খেতে বলল, আমা, আমি আপনার আপনের ঘরে ভাবি সাহেবের আন্ডারে কাম করাম। আমার জীবন বাঁচাইছেন আপনারা। নরম গলায় শরীফা কথাটা বলল। চামেলি দাঁত বের করে হাসলো, তারপর বলল, কি যে কন আম্মা, এটা তো আমার দায়িত্ব আছিল। না চামেলি আপু, কারোর জন্য নিজের জীবনের পরোয়া না করা দায়িত্ব মোটেই না। তুমি যা করেছো তা করাটা এত সোজা না। তুমি সত্যি খুব সাহসী, নয়তো। ভাবি সাহেব, তোমারে আমার খুব ভালো লাগে। আমার চোখের সামনে তোমারে কেউ বাড়ি মাইরে যাইব গা আর আমি দেহুম, তা কেমনে হয়? তুমি আমার আপন লোক না? হুমায়রা মৃদু হাসলো, গভীর গলায় বলল, তাহলে তুমি কি আমাদের পর? নিজেই আপন বলছো, আবার নিজেই বলছো কৃতজ্ঞতার কথা। তোমার জন্য এইগুলো করা আমাদের গুরু দায়িত্ব। ভাবি সাহেবের লক্ষ্যে তক্ক করা যায় না, হেব্বি বুদ্ধি। হয়েছে, এবার খাও তো, এত কথা বলো না। শরীফা সম্মতি জানালো, বলল, তাইলে বোঝ, নেতার বউয়ের সাথে যোগ দিতে পারবি না। ফাইজানের সাথে কথা হচ্ছে না, তার ফোনটা বন্ধ ছিল। বেশ কবার চেষ্টা করেছে কিন্তু যোগাযোগ করতে পারেনি। হসপিটাল থেকে সরাসরি কোচিংয়ে এসেছে হুমায়রা। শরীফা তাকে নামিয়ে বাসায় চলে গিয়েছে, কিন্তু ক্লাসেও মন বসেনি। পুরোটা সময় তার মস্তিষ্ক জুড়ে সেই মানুষটি ঘুরে বেরিয়েছে। ক্লাস থেকে বের হবার সাথে সাথেই তাকে পুনরায় ফোন করেছে, কিন্তু সেই ফোন ধরেনি। ফলে না পেরে ফরিদকে ফোন করলো হুমায়রা। ফরিদ ফোন ধরতেই ব্যস্ত গলায় বলল, ভাবি, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, এখন অনেক চাপ। ফাইজান ঠিক আছে, শপথের প্রস্তুতি চলছে। বলেই ফোন কেটে দিল সে। হুমায়রার কিছু বলার সুযোগও পেল না। ফলে এর মধ্যেই পেছন থেকে চিরচেনা এক কণ্ঠ ভেসে এলো। হুমায়রা। পেছনে চাইতেই থমকে গেল হুমায়রা। তার বিস্ময় বাড়িয়ে জুবাইদা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। হুমায়রা স্তব্ধ হয়ে রইল, হতভম্ব চেয়ে রইল জুবাইদার দিকে। তার মুখশ্রী হাসি হাসি। হুমায়রার মুখে অগণিত চুমু আঁকলো সে, যা হুমায়রাকে আরও অবাক করলো। যে জুবাইদাকে সে চেনে সে তাকে পছন্দ করে না। সর্বদা অবজ্ঞা এবং অবহেলায় জুবাইদা থেকে পেয়েছে সে, অথচ সেই জুবাইদার সাথে আজকের জুবাইদাকে মেলাতে পারছে না হুমায়রা। জুবাইদা হাসি হাসি কণ্ঠে শুধালো, কেমন আছিস রে মা? হুমায়রা উত্তর দিল না, শূন্য দৃষ্টিতে শুধু চেয়ে রইল। জুবাইদা হুমায়রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কত সুন্দর হয়ে গেছস, তোরে এখানে দেহুম স্বপ্নেও চিন্তা করি নাই। কেমন আছে আব্বা আম্মা আর রাশাদ, ওই কেমন আছে? আর তোর বাপ, হ্যার কি অবস্থা? কি চাই আপনার? হুমায়রার থমথমে প্রশ্নে জুবাইদা ধাক্কা খেল। এত সময় ঠোঁটের কোণে লেপ্টে থাকা হাসিটা মিলিয়ে গেল। অপরাধ বোধের তীব্র ছায়া উকি দিল তার শুভ্র মুখখানায়। দৃষ্টি নত হলো, মলিন হেসে বলল, কি চামু আর, হুট করে তোরে দেখে নিজেরে আটকাইতে পারি নাই। তোরা আমার উপর রাইগা আছস তাই না? কামটাই আমি এমন করেছি। হুমায়রার হাত জোড়া ধরেই অনুশোচনার বৃষ্টি টপ টপ করে পড়তে লাগলো জুবাইদার চোখ থেকে। ঠোঁট চেপে কান্না দমানোর বৃথা চেষ্টা করলো সে। আজ তার স্পর্শেও মমতা অনুভূত হচ্ছে, কিন্তু এই অনুভূতিগুলো মেকি নাকি স্বচ্ছ বুঝতে পারল না হুমায়রা। হাতটা ছাড়িয়ে দিল সে। গম্ভীর কণ্ঠে শুধালো, ভালোই আছেন দেখছি, তাহলে পুরনো কথা বলে কি লাভ? যেহেতু পিছুটান ছিঁড়ে একবার চলে গেছেন, সেহেতু এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি জানি কইলেও তুই বিশ্বাস করবি না আমার কথা, কিন্তু আমি ভালো নাই রে মা, একদম ভালো নাই। প্রত্যেকটা সময় জ্বলছি খালি। যখন মনে হয়েছে নিজের কামডার কথা, তখনই লজ্জা হরমে মরে জাতি মন চাইছে। হাসালেন। ভর্ৎসনার স্বরে কথাটা বলল হুমায়রা। তার চোখে মুখে তীব্র ঘৃণার ছাপ। তার বিরক্ত লাগছে, রাগে গা কাঁপছে। হুমায়রার সচরাচর রাগ হয় না। প্রতিকূল পরিস্থিতিতেও সে নিজের আবেগকে দমিয়ে রাখে, অথচ আজ যেন সব লাগাম ছাড়া হতে যাচ্ছে।
অনুভূতিগুলো তীব্র বিস্ফোরণ ঘটাতে চাইছে। তীব্র স্বরে শুধালো, নিজের সুখের লোভে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আমাদের জীবনে ঝড় তুলে তো চলে গিয়েছিলেন, তাহলে কেন অসুখী থাকার মিথ্যে নাটক করছেন? কিসের লজ্জা, কিসের শরম? আমার বিয়ের দিন সকালে অন্য মানুষের হাতুড়ে পালিয়ে যাওয়ার সময় তো মনে ছিল না আপনার? আপনি সুখী হতে চেয়েছিলেন, একটাবার কি ভেবেছিলেন আপনার একটা কাজ আমাদের জীবনটা কেমন হবে? দাদা, ভাইজান, দাদিকে কতটা অপমানিত হতে হবে? এখন লজ্জা শরমের কথা বলছেন? জুবাইদা ফুপিয়ে কেঁদে উঠল, অথচ হুমায়রার কষ্ট হচ্ছে না, বরং কুঠুরিবদ্ধ থাকা প্রশ্নগুলোর প্রকাশে হৃদয়খানা হালকা লাগছে। হুমায়রা আর দাঁড়ালো না, যাবার জন্য তৎপর হলো। ঠিক তখনই জুবাইদা বলে উঠল, আমি সুখের লেগে পালাই নাই রে মা, আমি পালাইছিলাম বাঁচার জন্য। কথাটা শোনা মাত্রই হুমায়রা দাঁড়িয়ে গেল, বিমূঢ় নয়নে চাইল। জুবাইদা এখনও কাঁদছে। হুমায়রার হাতখানা কাঁপা হাতে ধরল সে, দলা পাকানো স্বরে বলল, দম বন্ধ হয়ে গেছিল। তোর বাপের অত্যাচারে আমি শ্বাস লইবার পারতাছিলাম না। আমার যত গয়না টেহা ছিল সব ওই জুয়াতে উড়াইছে। তারপরও যদি একটু ভালোবাসতো, কি পাষাণের মতো মারতো আমারে। সেই দিনও একই কাম করতেছিল। ওর লোভ ছিল তোর গয়নার উপর, আমি ওইটি নিতে দেই নাই বইলা। কি মায়ের! তারপর কইছে যদি বেশি কথা কই সকলেরে কইয়া দিবে। কথাটা বলেই থেমে গেল জুবাইদার হুঁশ ফিরল। নিষিদ্ধ এবং গোপনীয় কিছু ফাঁস হয়ে যাবার ভয় পরিলক্ষিত হলো। হুমায়রা শুধালো, কি বলে দিবে আব্বা? কিছু না। যা বলছিলেন তা শেষ করুন। আমি জানতে চাই আপনি কেন পালিয়েছেন। জুবাইদা তার শুষ্ক ঠোঁটখানা সিক্ত করল, শুকনো ঢোক গিলে বলল, কাউসারের মায়েরে অতিষ্ঠ হইয়া পালাইছি আমি। পালানোর জন্য আমার বিয়ের দিনকে বাঁচলেন, তাই তো? আমার বিয়ের জন্য গড়ানো গহনা শুদ্ধ, দারুণ। আসলে কি জানেন, আমার মনে না অনেক প্রশ্ন ছিল, জানার আকাঙ্ক্ষা ছিল। আপনি আমায় এতটা ঘৃণা কেন করেন? আমার প্রতি এতটা ক্ষোভ কেন আপনার? কিন্তু আজ যখন আপনাকে এত মাস পর সামনে দেখছি, আমার কিচ্ছু জানতে ইচ্ছে করছে না। বরং আমার আপনার সাথে কথা বলতেও বিরক্ত লাগছে। আমি জানি না এত মাস পর কেন আপনি এত ভালো আচরণ করছেন, কিন্তু আমার জীবনে সত্যি আপনার কোনো প্রয়োজন নেই। সুখে থাকুন আপনি আপনার নতুন সঙ্গীকে নিয়ে। আমি কখনো তোরে ঘেন্না করি নাই রে হুমায়রা, বিশ্বাস যা, আমি তোরে ঘেন্না করি নাই। হুমায়রা দাঁড়ালো না, মাথাটা ঝিমঝিম করছে, পা ছোটা অসাড় হয়ে আসছে, বুকটা ভারী হয়ে আছে নিগুড়ো বিষাদ মেঘে। কখন সেই বিষাদ মেঘ গলে অশ্রু বর্ষণ হবে জানা নেই, তবে এখান থেকে প্রস্থান করাই শ্রেয়। জুবাইদা কাঁদছে। হুমায়রা একবারও ফিরে চাইল না, কারণ নিজেকে চেনে সে। অনাকাঙ্ক্ষিত ভালোবাসার লোভে দুর্বল হয়ে যাবে সে, তখন আবার বোকা হয়ে ঠকে যাবে। রাশাদ ফিরল আজ তাড়াতাড়ি। মিঠুর উপর সব দায়িত্ব নিয়ে 9টার মধ্যেই ফিরল সে। কল পারে হাত মুখ ধুয়েই ছুটল ঘরে। এলহার ফোন রাখার পর থেকে মনটা আঁকুপাকু করছে। এলহা কি বলবে সেটা জানার কৌতূহলে তার মন বিচলিত। ঘরে প্রবেশ করতেই দেখল এলহা বিছানায় বসে আছে। মেয়েটি আজ শাড়ি পরেছে, গোলাপি রঙের শাড়ি। শাড়িটা রাশাদ তাকে মেলা থেকে কিনে দিয়েছিল। মেয়েটি শাড়িটি পেয়ে বেশ খুশি হয়েছিল, সযত্নে তুলে রেখেছিল আলমারিতে। রাশাদ সুধালে বলেছিল, এটা তোলে থাক, বিশেষ দিনে পরবো। তবে কি আজ বিশেষ দিন? রাশাদ বড় বড় পা ফেলে তার কাছে গেল, হাঁটু গেড়ে ইলহার সম্মুখে বসল, অস্থির স্বরে বলল, বলুন কি কথা? রাশাদ হাঁপাচ্ছে, তার হৃদস্পন্দন তীব্র। ইলহা হেসে বলল, এত অস্থিরতা? আহা, বলুন না কি কথা। দাঁড়ান। বলেই সে বালিশের নিচ থেকে একজোড়া ছোট্ট কাপড়ের জুতো বের করলো। জুতোগুলো খুবই ছোট্ট। রাশাদের সম্মুখে জুতো জোড়া রেখে বলল, প্রস্তুত হয়ে নিন, ইনশাল্লাহ খুব জলদি এই জুতো জোড়া ঘরময় ঘুরবে। রাশাদ নির্নিমেষ চোখে চেয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। হঠাৎ এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখ থেকে। আড়ষ্ট গলায় বলল, আমাদের? হ্যাঁ, আমাদের।
মুহূর্তেই ইলহাকে জড়িয়ে ধরল রাশাদ। সে কাঁদছে। এই অশ্রুতে ভিজে গেল ইলহার কাঁধ। ঘরময় নিস্তব্ধ নীরবতা। সেই নীরবতাকে চিরল উষ্ণ চুম্বন। ইলহার ভেজা ঠোঁটে চুমু এঁকে বলল, আমি আরও পরিশ্রম করব ইলহা, দেখবেন সে গর্ব করে বলবে আমি তার বাবা। তার এটা সৌভাগ্য যে আপনি তার বাবা। আমি জানি আপনি তার শ্রেষ্ঠ বাবা হবেন। রাশাদ বাচ্চাদের মতো কাঁদছে। এই কান্না আনন্দের, এই কান্না পরিতৃপ্তির। ইলহার চোখও ছলছল করছে। এই অভিব্যক্তিটি যেন তার সকল দ্বিধার মেঘ চিরে কুসুম প্রভা ছড়িয়ে দিল। কালচে আকাশে একরত্তি চাঁদ কালো মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। কিশলয়ের মতো কাঁপছে পেলব দেহ হিম ও বাতাসে। চুলগুলো দিশেহারার মতো উঠছে। মন আকাশে মেঘ জমেছে, গর্জন করছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। খরা পড়েছে দু আঁখিতে। ফাইজানের পাঞ্জাবিটি দুহাতে জড়িয়ে রেখেছে হুমায়রা। তার গন্ধ লেগে আছে তাতে। মানুষটি থাকলে তার বুকে মুখ গুজে থাকতো। সে আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দিত, শক্ত বাঁধনে জড়িয়ে রাখতো, হয়তো দুটো কথা বলতে পারত। কিন্তু সে তো নেই এখন। জুবাইদার কথাগুলো তীব্র আঘাত করেছে মনোপৃষ্ঠে। তাকে তো ক্ষমা করে দিয়েছে, তবুও কেন এই পিছুটান? এর মাঝেই ফোনটা কর্কশ স্বরে বেজে উঠল। এক মুহূর্ত নষ্ট না করেই ফোনটি ধরল হুমায়রা। হ্যালো, এখনো জেগে আছো? হুমায়রা চুপ করে রইল। ওপাশেও নীরবতা। কতটা সময় এমন কাটলো কেউ জানে না। বলার অনেক কিছু থাকলেও বলা হলো না কিছুই, শুধু নীরবতাই ছিল। অবশেষে সেই নীরবতা ছিল ফাইজানের গাঢ় স্বর। শত শব্দের ভাণ্ডার জমে আছে, তবুও নিঃশ্বাসের শব্দে আকণ্ঠ ডুবে থাকতে মন্দ লাগছে না। কবে ফিরবেন? কাজ শেষ হয়নি। ও, আমাকে বুঝি চোখে হারাচ্ছ? কে বলেছে? স্বীকার করো রমণী, তুমি আমাকে মিস করছো, আমার জন্য ব্যাকুল হয়ে আছো। হুমায়রা হৃদস্পন্দন তীব্র হলো। ভীষণ লজ্জা তাকে ঘিরে ধরল। মানুষটির মুখে লাগাম নেই, তবে সে মিথ্যে বলছে না। কিন্তু শিকার গেলে তো হেরে যাবে। ফলে মৃদু স্বরে বলল, সেটা আপনার মস্তিষ্কের ভ্রান্ত ধারণা। হুম, এটা আমার মনের অবস্থা। তুমি আমার মিষ্টি অভ্যাস হয়ে গেছো হুমায়রা। ইচ্ছে করছে 18 বছরের কিশোরীর মতো সব ছেড়ে তোমার কাছে চলে আসি। আগে জানলে আমার লাগেজ ব্যাগে তোমাকে নিয়ে আসতাম। অন্তত নির্ঘুম রাত তো কাটাতে হতো না। আমি বুঝি শুধু ঘুমের মাধ্যম? আমার বাঁচার মাধ্যম। মিথ্যুক। সত্যি। রাতটা গাঢ় হলো। দুই প্রান্তের মানবী লিপ্ত রইল একে অপরের মাঝে। শব্দরা একটা সময় ফুরিয়ে গেল, তবুও ফোন কাটল না। অন্তত মানুষটি নিঃশ্বাসে তো ডুবে থাকতে পারছে। দেখতে দেখতে সূর্যের প্রথম কিরণ ধরণী ছিল, কিন্তু ফোনের লাইনটা কাটল না। কাউসার, ওই কাউসার, বেরো এক্ষুনি। বাহিরে লোকের সমাবেশ। সকলের মিলিত স্বরে ঘুম ভাঙল রাশাদের। শুক্রবার বিধায় আজ দোকান বন্ধ। বাসায় একটু বিশ্রাম নেবার পরিকল্পনা করেছিল, কিন্তু বাহিরের চিৎকারে তা সম্ভব নয়। গায়ে একটি শার্ট জড়িয়েই বেরিয়ে এলো সে। তাকে দেখেই অভিযোগের সুর তুলল কালাম। রাশেদদা, তোর বাপরে কো আমার টাকা দিতে। কালাম গ্রামের বেশ প্রবীণদের জড়ো করেছে। মোট 7-8 জন তো হবেই। সকলের ক্রুদ্ধ নয়ন দেখছে রাশাদকে। রাশাদ বিমূঢ় দৃষ্টিতে চেয়ে রইল। মস্তিষ্ক কোষগুলো থম ধরে রইল। ঘুমের রেশটা চট করেই মিলিয়ে গেল। প্রখর হলো কপালের ভাঁজ। কাউসারের ঘরের দিকে একবার চাইল। সবাই বের হয়ে এলেও সে বের হয়ে আসেনি। ভেতর থেকে উদ্বিগ্ন স্বরে ইলহা শুধালো, কারা এসেছে? মেয়েটির আজকাল ঘুমাতে বেশ অসুবিধা হচ্ছে। খাবারের রুচি নেই বললেই চলে। সব যা একটু মন মেরে খেতে বসে, জোর করে পেটে দিলে উগরে ফেলে মুহূর্তেই। হসপিটালের চাকরিটা এখনও ছাড়েনি সে, অনেকটা জোর করেই রেখেছে। রাশাদ বাধা দিলেও সে দৃঢ়। ফলে শরীরটা আরও দুর্বল হয়ে গেছে। বসে বসেই ঘুমিয়ে পড়ে। প্রচুর ক্লান্তি আসে, আর রাত হলেই ঘুম আসতে চায় না। আজ ছুটি বলেই সে একটু দেরি করে ঘুমোচ্ছিল। এই চিৎকার চেঁচামেচিতে সেটাও কিছু না, আপনি ঘুমান। বলেই সে দরজাটা ভিজিয়ে দিল। দাঁড়ালো উন্মুখ জনতার সামনে। শীতল স্বরে বলল, কালাম কাকা চেঁচাচ্ছ কেন? আর কিসের টাকা?
তোর ওই লম্পট বাপটারে জিগা, আমার শ্রমের টাকা স্বপন দেখাইছে আমার পোলারে সরকারি চাকরি দিব। তোর বোনের জামাই তো নেতা, ওই কইলে সরকারি চাকরি হইব। আমি আমার জমি বন্ধক থুইয়া টাকা দিছি, অথচ সেদিন যখন কইলাম কি কাউসার পোলা তো পরীক্ষা দেয়, চাকরি তো হয় না, তুই কইলি আরো টাকা লাগবে। আমি পুরান টাকা ফেরত চাইলে ও কয় দিব না। আমার জমি এখন মুনিবে খাইয়া লইব। তোর বাচ্চা আমার লুটটা নিছে, আমার টাকা ফেরত দিতে ক, হ্যাতের বাড়িতে ক। কালাম চিৎকার করে নিজের কষ্টগুলো জাহির করতে শুরু করলো। কালামের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরছে। ছেলের ভবিষ্যতের জন্য সে তার শেষ সম্বলটুকুও কাউসারকে দিয়ে দিয়েছে। টাকাটা ফেরত না পেলে সর্বস্ব হারা হবে সে। তাদের চেঁচামেচিতে শামসুমিয়া আর আতিয়া খাতুনও উঠানে এলেন। শামসুমিয়া কঠিন স্বরে বললেন, কাউসার কোয়ানে, ওরে ডাক। অবশেষে গর্ত থেকে বের হলো কাউসার। চোরের মতো সে বেরিয়ে এসে দাঁড়ালো কোনায়। কালাম ছুটে যেয়ে তার গেঞ্জি ধরে বলল, তুই আজকে আমার টাকা দিবি। কাউসার কোনো মতে তার থেকে নিজেকে ছাড়ালো, জোর গলায় বলল, কিয়ের টেহা দেব তোরে? যে টাকা নিছ সেই টাকা দিবি। মিথ্যা কস কেন? আমি কোনো টেহা নিই নেই। কাউসার, তুই কিছুদিন আগেও ওই গ্রামের রবিন শেখের বাড়িতে জুয়া খেলছস, 50,000 টাকা হাইরে গেছস। ওই টাকা পাইছস কনে? তুই তো কামাইও করস না, কি ভাবছস আমি প্রমাণ ছাড়াইছি? এবার কাউসারের মুখশ্রী রক্ত শূন্য হলো, শুকিয়ে গেল গলা, জোর কমে এলো। কেউ যাতে এই টাকার হদিশ না পায় তাই সে অন্য গ্রামে যেয়ে জুয়া খেলে। 50,000 টাকার কাহিনীটা বেশ পুরাতন নয়। কালামের সাথে ঝগড়ার অনেক পরে সে টাকাটা বের করেছিল। বনি শেখের বাড়ির প্রতি শুক্র শনি জুয়ার আসর বসে। সে বেশ ভালোই খেলছিল, 1.5 লাখ টাকা জিতেও গিয়েছিল, কিন্তু কিভাবে যেন এলোমেলো হয়ে গেল। হাঁটতে হাঁটতে নিজের হাতে অবশিষ্ট থাকলো 5 টাকা। ভাগ্যিস সে ধার করেনি। শফির কাহিনীতে শিক্ষা হয়েছে, কিন্তু এখন তো মহা বিপদ। কাউসার বুঝলো এখন স্রোত তার বিপরীতে, তাই মুহূর্তেই ছুটে গেল। শামসুমিয়ার পা ধরে বিভৎস কান্না জুড়ল। আব্বা বিশ্বাস যান, আমি টেহা নেই নাই। কালামের কাছে কোনো সাক্ষীও নাই। ও আমারে ফাঁসাইতেছে। টেহা হাতানো পন্ডিয়ে দি। তুই কি কালামের ছেলের চাকরির কথা কইছিলি? আব্বা আমি তো ঘর থেকে বের হই না, জানবো কেমনে? রাশাদ নিঃশব্দে তামাশাগুলো দেখছে, তার দৃষ্টি শান্ত। বাবাকে এক মুহূর্তের জন্য তার বিশ্বাস হয় না। এই লোকের উপর বিশ্বাস করা মানে নর্দমায় গোসল করা। তবুও সে শান্ত, কারণ এখানে প্রবীণ শামসুমিয়া। তার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভরশীল। আতিয়া খাতুনের মুখশ্রী ফ্যাকাশে হয়ে গেছে। লোকের মাঝের ক্রোধ তো দৃষ্টি এড়াচ্ছে না। এদিকে তার মানুষটার শরীরটাও ভালো না। বয়স আর রোগের কারণে মস্তিষ্কে চাপ নিতে পারে না, রক্তচাপ বেড়ে যায়। কালাম তখন বলে উঠল, তুই তার মানে আমার টাকা দিবি না? আরে নিই নাই, দিমু কি? তুই তাইলে জুয়ায় টাকা পাইলি কই? পরমান কি আমি বনি শেখের বাড়ি গেছি? আমি যখন এটা খোঁজ নিছি তুই কই টাকা খরচ করছস, তাইলে তুই জুয়া খেলছস কি না যে এটার প্রমাণও আছে। রবিন শেখ তো তোর শত্রুর না, সে কইলে কি প্রমাণ হইব? কাউসারের স্বর ক্ষীণ হয়ে এলো। কালামের কথায় সত্যতা প্রকাশ পাচ্ছে। শামসুমিয়া বুঝলেন কালাম মিথ্যে বলছে না। কালামের সাথে লোকও আছে, তারাও হাউকাউ করছে। লজ্জায় বৃদ্ধের মুখখানা লাল হয়ে গেল, দৃষ্টিতে অব্যক্ত বেদনা। সম্মানহানির আর কিছুই বাকি নেই। লোক সমাজ নিয়ে তার বাঁচতে হয়, সেখানে আজ আবারও মাথা কাটা গেল তার। আর কত সইতে হবে? সন্তান থেকে প্রাপ্য কষ্ট বোধহয় বেশি দগ্ধ করে। ব্যথিত হয়ে ক্ষীণ স্বরে বলল, কালাম তুমি চাও কি? শয়তানটারে কন মোর টাকা আজকেই দিব। শামসুমিয়া অসহায় হয়ে পড়লেন। এত টাকা তার কাছে নেই। তিনি চাইলেন রাশাদের দিকে। রাশাদ তখন মৌন। এই 8 ঘন্টা সে একেবারেই চুপ ছিল, কোনো কথা বলেনি, বিকারহীন, নির্লিপ্ত। শামসুমিয়া অনুরোধের স্বরে বলল, রাশাদ তুই দেখ কি করবি, আমি কিচ্ছু কমু না। রাশাদ একটা দীর্ঘশ্বাস ফেলল, বুকে হাত বাঁধল, যেন সে অপেক্ষা করছিল এমন কিছু শোনার। ফলে গম্ভীর স্বরে বলল, কালাম কাকা, টাকাটা কি আপনি কাউকে জানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ। মানে? ওনাকে যখন টাকাটা দিয়েছিলেন আমি বা দাদা জানতাম এই ব্যাপারটা। আর ফাইজান সাহেব চাকরি দিতে পারবে এই কথাটা কি ফাইজান সাহেব নিজে মুখে বলেছিলেন? কারণ কাউসার মিয়ার পক্ষে তো আর চাকরি দেওয়া সম্ভব নয়, সে নিজেই আঙুল ছাপ।
তাহলে কি ভরসায় এতগুলো টাকা দিয়েছেন মুখের কথায়? এবার একটু অপ্রস্তুত হলো কালাম। না, সে কাউকেই জানায়নি। এমন কি যার জন্য দিয়েছে ফাইজান সেই মানুষটির সাথেও দেখা করেনি। সে কাউসারকেই ভরসা করেছে, তার কথায় মইয়ে উঠেছে, টাকাগুলো তার হাতেই দিয়েছে। কালাম বিপাকে পড়ল ঈষৎ, কিন্তু দমল না, জোর গলায় বলল, এত শত বুঝি না, টাহা দিচ্ছি টাহা নিমু, সেটা নিবেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমার স্পষ্ট কথা, আমাদের না জানিয়ে আপনি টাকাটা দিয়েছেন, তাই এই বাড়ির কেউ 1 টাকাও দিবে না। আর আমার বোনাইও এমন নোংরা কাজের সঙ্গে যুক্ত নয়। সে যদি সাহায্য করার হতো নিজেই করতো। এখন যে টাকাটা নিয়েছে সে টাকাটা দিবে। মেরে পারেন ধরে পারেন তার থেকে টাকাটা নেবেন। উপস্থিত সকলের মুখখানা শুকিয়ে গেল, কাউসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শামসু মিয়া চৌকাঠে বসলেন। সবাই জানে কাউসার টাকা উড়াতে পারে, কিন্তু টাকা দেবার মুরুদ তার নেই। কালাম এখানে এসেছিল যেন রাশাদ এই দায়িত্ব নেয়। ছেলেটা এক কথার মানুষ, তার কথার এদিক ওদিক হয় না, শুধু একবার গছিয়ে দিতে পারলেই হলো। কিন্তু আজ রাশাদ মাথা পেতে অন্যায় সহ্য করবে না। কালাম ফাঁকা ডাক দিল, আমি পুলিশরে দিমু কিন্তু। অবশ্যই আপনাকে ঠকানো হয়েছে এখানে। কালাম রেগে গেল প্রচুর, ফলে রাগ সংবরণ না করতে পেরে ছুটে গেল কাউসারের কাছে। এলো পাথারি মারতে শুরু করলো, কেউ থামাতে পারল না। মারের চোটে মুখ ফেটে রক্ত চুয়ে পড়তে লাগলো। কাউসারের আর্তনাদ কানে আসছে। আতিয়া খাতুন ছুটে এলেন রাশাদের কাছে, তার হাত ধরে বলল, রাশাদ, কাউসারের মাইয়া লইব ওরা, তুই ওরে বাঁচা। আমি কি করব দাদি? নিস্পৃহ স্বর রাশাদের, মুখশ্রীতে কোনো ভাবের পরিবর্তন হলো না। আতিয়ার চোখ বেয়ে পড়ছে নোনা জল, কাতর স্বরে বলল, তোর আব্বা হয়, টিয়াটা তুই দিয়া দে, এত পাষাণ হইস না। রাশাদ বিদ্রুপ ভাবে হাসল, খুব শীতল স্বরে বলল, আমার জীবনের 29টা বছর এই তাসের ঘরের জন্য বিসর্জন দিয়েছি, তবে আর না। আমি সত্যি ক্লান্ত দাদি। যে অন্যায় আমি করিনি তার শাস্তি আমি কেন পাবো বলো তো? আমি কি মানুষ নই? একটা মানুষের পাপ আর কত সহ্য করা যায়? আর সব জেনেও আমার উপর সব চাপিয়ে দেওয়াটা কি ঠিক? আগে হলে হয়তো আমি মাথা পেতে মেনেও নিতাম, তবে আর না, আর সহ্য হচ্ছে না। আমার একটা পরিবার আছে, আমার সন্তান ইনশাআল্লাহ পৃথিবীতে আসতে চলেছে। আমি চাই না আমাদের সন্তানের ভাগ্যটাও আমার মতন হোক, পদে পদে নিজের বাবা নামক মানুষটার জন্য লাঞ্ছনা ধিক্কার সহ্য করতে হোক। আমি তাকে আমার মতন ভবিষ্যৎ দিতে চাই না দাদি। ওই মাইয়াটা তোর মাথাটা খাইয়া লাইছে, তুই তো এমন কঠিন ছিলি না রাশাদ। দাদির অপবাদে মনক্ষুণ্ণ হলো রাশাদের। দরজার ওপাশে ওই নিরীহ মেয়েটিও বোধহয় কথাগুলো শুনছে। রাশাদের কাঠিন্য বাড়ল। ইলাকে নোংরার মধ্যে টানবে না দাদি। যদি সে এমন মেয়ে হতো আমি তাকে কখনোই গ্রহণ করতাম না। এবার বলছো আমি কিচ্ছু বললাম না, কিন্তু আর না। এদিকে শামসু মিয়ার শরীর ভেঙে পড়ল, শ্বাসকষ্ট উঠল। কালামের সাথের মানুষগুলো পুলিশে খবর দিল। পুলিশ এলো 8 ঘন্টা বাদে। মার খেয়ে কাউসারের অবস্থা নাজেহাল। পুলিশ কালাম এবং কাউসারকে ধরে নিয়ে গেল। আতিয়া খাতুন রাগে অনেক কথা বলল রাশাদকে। রাশাদ স্বভাবতই তার কোনো বিরোধিতা করলো না, শুধু এটুকু বলল, কাউসার এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকবো না। আমি অকৃতজ্ঞ হতে চাই না, তবে তোমাদের বাঁচতে হবে দুজনের মধ্যে একজনকে। আমার সন্তানকে আমি এই নোংরাতে রাখবো না। রোদের তেজ আজ প্রচণ্ড, ঘাম বেয়ে পড়ছে শির দ্বারাবে। হুমায়রার চুলগুলো উঁচু করে বাঁধা। আজ স্যার অনেকক্ষণ পড়িয়েছেন। সামনে টেস্ট পরীক্ষা, সময় কম, তাই সিলেবাস শেষ করার তাড়া খুব। কিন্তু ঝামেলা হলো এই ভর দুপুরে একটা রিক্সাও নেই, ড্রাইভার আজ আসেনি, ঘরে কোনো পুরুষ নেই যে গাড়ি চালাবে। শরীফা বকবক করলেও তার অজানা অনেক কিছু আছে। হুমায়রা ঠিক করেছে ফাইজান এলে এবার গাড়ি চালানো শিখবে, তখন একা একাই গ্রামে যাবে। সে ফুপু হতে চলেছে, কথা শোনা মাত্রই ছুটে যেতে ইচ্ছে করছে বাড়িতে। কাউসারকে পুলিশে ধরে নিয়ে গেছে। দাদার শরীরটাও ভালো নয়, ঘরে বেশ মনোমালিন্য চলছে। রাশাদ আর দাদি কেউ কারোর সাথে কথা বলছেন না। দাদি কাউসারকে শেষ সুযোগ দিতে বলেছেন, কিন্তু রাশাদ এবার শক্ত। হুমায়রাও তার পক্ষে। অনেক হয়েছে আর না, এবার একটু তার ভাই যেন সুখের মুখ দেখুক। মানুষটা সারা জীবন অন্যকে খুশি করতেই কেটেছে, এবার একটু নিজের জন্য বাঁচুক। রাশাদের সাথে অনেক কথা হলেও জুবাইদার কথাটা জানায়নি হুমায়রা। এত কিছুর মধ্যে জুবাইদার কথা বলা মানে মুখে এলাচ পড়া, অহেতুক স্বাদ নষ্ট করা। এর মাঝেই হুমায়রার মনে খটকা লাগলো। হুট করে বলল, কেউ তার পিছু নিয়েছে।
পথটা এখন প্রায়ই জনমানবহীন। ভর দুপুরে দোকানপাটও বন্ধ, ফলে বুকটা ধক করে উঠল তার। শির দ্বারা বেয়ে হিমপ্রবাহ নামল, কপালে জমল বিন্দু বিন্দু ঘামকণা। পেছনে তাকানোর সাহস হলো না, পেছনের মানুষের পায়ের বেগ ক্ষিপ্র হলো। হুমায়রা পেছনে না তাকিয়ে ছোটার চেষ্টা করলো, কিন্তু পারল না। পেছনের মানুষটি তাকে পেছন থেকে ঝাঁপটে ধরল। হুমায়রার কাঁধের কাপড়ের ব্যাগটি শক্ত করে ধরল সে। চোখ বন্ধ করে এলোপাথারি মারতে শুরু করলো, প্রাণ বাঁচানোর আকুল প্রচেষ্টা। ঠিক তখনই ব্যক্তিটি তার হাত জোড়া শক্ত করে ধরল, প্রবল স্বরে শুধালো, হুমায়রা। ভরাট পুরুষালী কণ্ঠ কানে আসতে বর্তমানে ধাতস্থ হলো সে। চিরচেনা কণ্ঠটি শুনে চোখ খুলতেই অক্ষিগুলো বড় হলো। ফাইজান হতবম্ব দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো সে। সারা শরীর ঘেমে নিয়ে চুলের গোড়া থেকে ঘাম গড়িয়ে চিবুকে এসে জমল। গলা শুকিয়ে এসেছে। ফাইজানের কপালে তীক্ষ্ণ ভাঁজ, কণ্ঠ বিমূঢ়। তুমি এভাবে ছুটছিলে কেন? আরেকটু হলেই তো পড়ে যেতে। তোমার ধারণা আছে কত ডেকেছি তোমাকে? আর ফোন কোথায় তোমার? একাধারে অনেক প্রশ্ন ছুড়ল ফাইজান, কিন্তু হুমায়রা কোনো প্রশ্নের উত্তর দিল না। শুধু হাঁপাতে হাঁপাতে মাথাটা ঠেকালো ফাইজানের বুকে। তার হৃদয় এখনও কাঁপছে। নিচু স্বরে বলল, আমাকে একটু পানি খাওয়াবেন? গাড়ির এসির তাপমাত্রা 21-এ দেওয়া, শীতলতায় পানি জমেছে গাছ, তার সাথে সদ্য কেনা বোতল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।